কয়েকটি অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ আটকাতে পারবে না। ভোট হতেই হবে ডিসেম্বরের মধ্যেই, হুঁশিয়ারি বিএনপির। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন। কাতারেও গোপনে করিডোর নিয়ে আলোচনা করেছে সরকার, অভিযোগ আমির খসরুর। বিদেশি স্বার্থ রক্ষার চেষ্টা কিনা প্রশ্ন, দেশকে অস্থিতিশীল না করার আহ্বান। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল রোববার। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামের করা আপিলের রায় রোববার। আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা দলটির আইনজীবী ও নেতাদের। এবং রাজধানীর পশুর হাটে আসছে গরু, জমে ওঠার অপেক্ষা। জেলায় জেলায় চলছে কেনাবেচা, পর্যাপ্ত মজুত থাকায় খাতুনগঞ্জে কমেছে সব মশলার দাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। কিছু অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না কেউ। ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলেও অভিযোগ তাদের। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দৃশ্যমান। অন্তর্বর্তী সরকারের চাওয়ার সঙ্গে রাজনীতিকদের তৈরি হচ্ছে ভিন্ন মত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, তবে এই দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চায় না। অন্তর্বর্তী সরকার কি বলল তাতে কিছু যায় আসে না উল্লেখ করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। একই দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের আলোচনায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের সমালোচনা করছে। ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের যুক্তি সরকারকে পরিষ্কার করার আহ্বান তার। ২রা জুন দ্বিতীয় দফায় আলোচনার জন্য ডক্টর ইউনূস বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি। দিবসটি উপলক্ষে যাত্রাবাড়িতে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে একটি মহল। যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতে পারেন। নির্বাচনের পক্ষে বলার অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে শনিবারও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অস্বীকার করলেও করিডোর বাস্তবায়নের পথ থেকে সরে আসেনি সরকার, উল্টো কাতারে গোপনে বৈঠক করেছে। এ অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারও বিদেশিদের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন উঠেছে। ভূ রাজনীতি বিষয়ক আলোচনা সভায় অন্য রাজনীতিকরা বলেন, করিডোর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। তারা আরও বলেন, শুধু বিএনপি নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অনেক দলই। রাজধানীর সিডাপ মিলনায়তনে শনিবার বিকেলে ভূরাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক আলোচনা সভায় যোগ দেন রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। করিডোরের সাথে জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সরকারকে আলোচনা করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত এ ধরনের কোনো সিদ্ধান্ত এককভাবে সরকারের নেওয়া ঠিক হবে। আরাকান আর্মিদের জন্য আমি যদি এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে যদি তাদের সাথে চুক্তি হয়, তারা কি অথরাইজড? আপনি ইলেকশনের বিষয়ে কোনো কথাই বলেন না,
আপনার কোনো স্বচ্ছতা এবং আপনি যে মানবিক করিডোরের বিষয়ে আপনি আজকে এসেছেন, আপনি আন্ডার হুইচ অথরিটি ইউ হ্যাভ গিভেন অ্যাপয়েন্টমেন্ট টু করিডোর ড্রামা। বিভিন্ন দেশে মানবিক করিডোর সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এ সময় বিচার ও সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বের সুযোগ নেই বলে মন্তব্য করেন তারা। অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে। দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে এসে কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না, আমরা কিছু করিনি। এইটা তো আরো ডেঞ্জারাস। এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই। করিডোর নিয়ে খেলা অব্যাহত রয়েছে অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর বাস্তবায়নে কাতারে গোপনে আলোচনা করছে সরকার। শেখ হাসিনার মতো এই সরকারও অন্য দেশের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই, হবেও না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত, তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। নির্বাচন থেকে দৃষ্টি সরাতে করিডোর ইস্যু সামনে আনা হতে পারে বলেও মন্তব্য করেন আমির খসরু। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মৌলিক সংস্কারের আগে নির্বাচন হলে সংকট সৃষ্টি করবে, যা তরুণরা হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন। শনিবার রাতে রাজধানী গুলশানে দলের ঢাকা মহানগর উত্তরের কর্মশালায় একথা বলেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর গুলশানের সেলিব্রিটি কনভেনশন হলে মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর। এতে যোগ দিয়ে বিশিষ্টজনরা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব নিতে হবে তরুণদের। প্রতিষ্ঠিত করতে হবে রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে সেবা। এই মুহূর্তে আপনি আপনার সেই আদর্শের থেকে সরে দাঁড়াচ্ছেন। যেই মুহূর্তে আপনার কোনো একটা হালকা সুবিধার জন্য আপনার আদর্শকে বিসর্জন দিচ্ছেন, সেই মুহূর্তে আপনি কিন্তু আপনার চারিপাশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। ক্ষমতার সাথে সম্পর্কটা হবে জনগণের। আমার দল ক্ষমতায় যাক বা না যাক, রাষ্ট্রের সাথে মানুষের, নাগরিকদের এই যে সরাসরি সম্পর্কের রাজনীতি, সেটাই হলো নাগরিক ভিত্তিক রাজনীতি। অথরিটিকে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন, তাহলেই নতুন বাংলাদেশের সূচনা হবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশকে অস্থিতিশীল করতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মৌলিক সংস্কারের আগে নির্বাচন হলে দেশে গভীর সংকট আনবে, তরুণরা তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে। এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। দেশে আর কোনো ব্যক্তিতান্ত্রিক রাজনীতি চলতে দেয়া যাবে না হুঁশিয়ারি দিয়ে এনসিপির এ নেতা বলেন, সংবিধান পরিবর্তন করতে না পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। ইসরাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এনসিপি। শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন। এজাহারে জিএম কাদের ও মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ 18 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার অনুরোধ করা হয়। এর আগে 30 মে জিএম কাদেরের গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রংপুর প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি জিএম কাদেরের বাড়ির সামনে পৌঁছালে জাতীয় পার্টির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করেন বলে অভিযোগ এনসিপি নেতাকর্মীদের। জাতীয় পার্টির যারা দোষর ছিলেন তারা আমাদের ছাত্র ভাইদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। এর মধ্যে আমাদের 4 জন ভাই
গুরুতর আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছে। তারা অভিযোগটি নিচ্ছেন, কিন্তু মামলা এখনই রেকর্ড হচ্ছে না। তারা তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা এটাও বলতে চাই যে সেদিন পুলিশ প্রশাসনও সেখানে ছিলেন। এই হামলাকে ঘটনা কেন্দ্র করে তারা আজকে একটা অভিযোগ নিয়ে এসেছেন, অভিযুক্তি করেছেন। বৈষম্য ছাত্র আন্দোলনের আজকে একটি এজাহার দাখিল করেছেন। আমরা তাকে বলছি যে এটা আমরা এজাহারটা গ্রহণ করেছি এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের করা আপিলের রায় রোববার। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে। আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা করছেন দলটির আইনজীবী ও নেতারা। কাউসার চৌধুরী, কোমর রিপোর্ট। 2009 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করা হয় আদালতে। রিট দায়ের করেন তরিকত ফেডারেশনের সে সময়কার সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। সবশেষ 2018 সালের অক্টোবরে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের 2 মাস পর জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়। চলতি বছরের মার্চে নিবন্ধন ফিরে পেতে শুরু হয় আপিল শুনানি। জামায়াতের পজিশনে অনেক পলিটিক্যাল পার্টি ছিল যাদের রিভাইজড কনস্টিটিউশন জমা দেওয়া হয়েছে দেরি করে। একটা পলিটিক্যাল পার্টিকে ইলেকশন করতে প্রিভেন্ট করাটা সেটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেটিক। ডেমোক্রেসি হচ্ছে আমাদের সংবিধানের একটা বেসিক পিলার, এবং আরেকটা জিনিস হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটার পরিপন্থী। সুবিচার পাওয়ার আশা করছেন দলটির সেক্রেটারি জেনারেল। তার মতে আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন জুলুম অত্যাচারের পর নিবন্ধন প্রশ্নে বর্তমান সরকার আরও আন্তরিক হতে পারত বলেও মনে করেন জামায়াতের এর শীর্ষ নেতা। অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করে এটা বাতিল করেছে। সরকারেরই এটা কর্তব্য ছিল, যারা আমরা জুলাই অভ্যুত্থানের মিত্র ছিলাম সেই আন্দোলনের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকারের এটা কর্তব্য আমাদের প্রতি সুবিচার করা। দলটির আশা নিবন্ধনের রায় জামায়াতের পক্ষে আসার পাশাপাশি বহাল থাকবে দাঁড়িপাল্লা প্রতীকটিও। নিবন্ধন প্রতীক সহ ইনশাআল্লাহ আমরা আদালতের মাধ্যমে ফেরত পাবো। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে প্রশাসন ব্যর্থ, এমন অভিযোগ তুলে উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বলেন, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। সাম্য হত্যার ঘটনায় রহস্যজনক সব দিক খতিয়ে দেখে জনসম্মুখে আনার আহ্বান জানান তারা। ডিএমপির দেয়া ঘটনার বিবরণ অস্পষ্ট বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা। অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্রলীগের দখলদারিত্ব এখনও অব্যাহত আছে এবং হলগুলোতে তারা বিভিন্ন অপকর্মে জড়িত। যে তথ্য উপস্থাপন করা হয় তাও ছিল অত্যন্ত সাম্য হত্যাকাণ্ডের মতন একটি ন্যাক্কারজনক ঘটনায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছেই। দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতেই তারা অত্যন্ত দায়সারা আচরণ করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে তদন্তকারী সহযোগিতা করা। ঘটনার প্রথম দিন থেকে ওই রাত থেকেই আমরা তদন্ত কার্যে দায়িত্ব নিয়ে আমাদের ভাইয়ের জন্য যাতে এই তদন্তের এটি পরিকল্পিত কিনা, আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করে ছাত্র শিবিরের উপর দায় চাপাচ্ছে, এমন অভিযোগ করেছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ। শনিবার বিকালে রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন তিনি। ছাত্রদল মিথ্যা অপবাদ ছড়ানো ও অরাজকতা বন্ধ না করলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীর ওপর হামলা ও চট্টগ্রাম কমার্স কলেজের শিবিরের বুথে হামলার নিন্দাও জানানো হয়। তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, আবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দলীয় নেতৃবৃন্দ সেগুলোকে জাস্টিফাই করছে। আমরা সেই 15 জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ার করেছিলাম, যদি ছাত্রলীগ ঠিক না হয়, এ ধরনের আক্রমণ অব্যাহত রাখে, তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। ঠিক তাই হয়েছে। ছাত্র দলও যদি তারা আবার ভালো পথে ফিরে না আসতে পারে,
আবারও যদি এই টেন্ডারবাজি, সন্ত্রাসবাদী এবং চাঁদাবাজির রাজনীতিতে ফিরে যায়, আপনাদের ক্যাম্পাসের রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশেও আপনারা টিকাপুটিং হয়ে যাবে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে রোববার। শনিবার বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, কোর্ট শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। গত 12ই মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। যে গুম, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফর্মাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাত 12টা15 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে শনিবার জাপানের স্থানীয় সময় সকাল 11টা20 টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। তারা জাপান সফরে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। টানা বৃষ্টিতে জলজটের কবলে সিলেট নগরী। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়ে নগরবাসী। ডুবে যায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। এদিকে পাহাড়ি ঢলে পানি বাড়ায় উত্তর পূর্বে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে সিলেট সিটি কর্পোরেশন। দিনভর মুষলধারে বর্ষণ। দুপুর 12টা থেকে 3 ঘন্টায় রেকর্ড করা হয় 156 মিলিমিটার বৃষ্টি। তাতেই ডুবেছে সিলেট নগরী। পথে পথে ভোগান্তিতে নগরবাসী। নগরীর এয়ারপোর্ট রোড, রিকাবি বাজার, আম্বরখানা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক সহ তলিয়ে যায় বিভিন্ন এলাকা। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা এলাকায়ও হাঁটু পানি। এতে ডুবে যায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও। পানি মানে একদম ড্রেন কভার করতে পারে না, অনেক জলবদ্ধতা। প্রচুর কষ্ট হইতাছে, তো উড়াত পানি, হাঁটু পানি ভেঙে যাইতাছে। বাজারের জন্য আসছি, হাঁটু পানি, কোমর পানি ভেঙে। নিচতলার যারা বাসিন্দা তারা একেবারে এখানে থাকার উপযোগী হয় না। পাহাড়ি ঢলে পানি বাড়ায় সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা সহ উত্তর পূর্বের নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা আশঙ্কা রয়েছে আমাদের পাহাড়ি নদী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, এই জেলার পাহাড়ি নদী যেগুলো রয়েছে সেখানে। পাহাড়ি ঢল নামছে সাদা পাথর, জাফলং ও বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের সীমান্ত নদী দিয়েও। এ কারণে 3 পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। সিলেট বিভাগে 7 নদীর 15টি পয়েন্টে বেড়েছে পানি। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে সিটি কর্পোরেশন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবে 3 পুলিশ সদস্য সহ 7 জন নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেলে 3:45টার দিকে ভাসানচর থেকে 39 জন যাত্রী নিয়ে করিমবাজারের দিকে যাচ্ছিল একটি ট্রলার। করিমবাজার থেকে 1 কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এই সময় জেলে, কোস্টগার্ড ও নৌ পুলিশের সহায়তায় 32 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হন 7 জন। জুলাই অভ্যুত্থানের কয়েক মাসের মধ্যেই নতুন বন্দোবস্তকে দুর্বল করে ফেলেছে পুরানো ধ্যান ধারণা।
তবে গণ আকাঙ্ক্ষা পূরণের সংস্কারের কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে রাজধানীতে এক সেমিনারে উঠে আসে এমন পর্যবেক্ষণ। বক্তারা আরও বলেন, নানাভাবে চ্যালেঞ্জের মধ্যে পড়ছে সংস্কার উদ্যোগ, তবে সংস্কারের নামে ঐতিহাসিক অর্জন আর মৌলিক ভিত্তি থেকে সরে যাওয়া যাবে না। শনিবার রাজধানীর পিআইবি মিলনায়তনে গণতান্ত্রিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় বিষয়ক সেমিনারে যোগ দেন গবেষক, অধিকার কর্মী, রাজনীতিকরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নানা দুর্বলতার কথা তুলে ধরে বক্তারা বলেন, কেবল সংস্কারই যথেষ্ট নয়, ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করতে প্রয়োজন নতুন ধারার সংগঠন আর নেটওয়ার্ক, যার কেন্দ্রে থাকবেন গণমানুষ। মধ্যম আয়ের এসএমই, কৃষক, আমাদের যা খেটে খাওয়া মানুষ, এদের কোনো ভয়েস নাই বাংলাদেশে। ওই গরিব মানুষের কোনো সংগঠন নাই। সে যখন চিৎকার করে তার পিছনে কিন্তু হাজার লোক বের হয়ে আসে না। বিভিন্ন সংস্কার উদ্যোগ নানাভাবে হোঁচট খাচ্ছে, সে কথা উঠে আসে সেমিনারে। যদি আমরা সেই আরেকটা রক্তপাত না চাই, রাজনৈতিক যারা স্টেক হোল্ডার, তাদের সবার আগে বোঝা দরকার যে একটা রিফর্ম হতেই হবে। এই যে রিফর্মের উদ্যোগগুলো যে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে, এনপিআর এ দেখেন রিসেন্টলি যেটা হয়েছে, সচিবালয়ে দেখেন, সিম্পল রিফর্ম, অ্যাকাউন্টেবিলিটি রিফর্ম চাইছে সিম্পলি। আদৌ এটা হওয়া উচিত ছিল কিনা? সমালোচনা এক জিনিস আর গালিগালাজ আরেক জিনিস। আমরা যখন এসব প্রস্তাব এনেছি টেবিলে, তখন কিন্তু আমরা জানি যে সমালোচনা হবে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, কিন্তু সেই জায়গায় আমরা অনেক গালিগালাজ হয়েছে। বক্তারা বলেন, সংস্কারের নামে ঐতিহাসিক অর্জন ও রাষ্ট্রের মৌলিক ভিত্তি থেকে সরে যাওয়া যাবে না। এই হিস্টোরিক্যাল ইনজাস্টিস গুলো যেমন আমাদেরকে কাউন্ট করতে হবে, তার সাথে সাথে আমাদের হিস্টোরিক্যালি কিছু অর্জনও আছে, এবং সে অর্জনের জায়গায় যে বেসিক প্রিন্সিপাল গুলো আমরা অর্জন করতে পেরেছিলাম, সেই বেসিক জায়গাগুলো থেকে আমরা যেন সরে না যাই সংস্কারের কথা বলে, সেটার দিকেও আমাদের মনোযোগী হতে হবে। ক্ষমতা কাঠামোর বিন্যাসে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দেন বক্তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় ঢাকায় বসবাসরত ৭২% শিশু কোনো না কোনোভাবে হয়েছে সহিংসতার শিকার। এমনটাই উঠে এসেছে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের সাম্প্রতিক এক গবেষণায়। শনিবার বিকেলে গবেষণাপত্রটি প্রকাশ করে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন। ৭০ জন পথ শিশুর ওপর জরিপ চালিয়ে দেখা যায়, এই শিশুদের যার মধ্যে ৪৮% শিশু সরাসরি আহত হয়েছে। আতঙ্কজনকভাবে ১৬% শিশু গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে। জরিপে অংশগ্রহণকারী ৬১% শিশু জানিয়েছে তারা এখনও মানসিকভাবে আতঙ্কে থাকে। রাজনীতিবিদরা মারামারি কাটাকাটি করে এই স্বৈর শাসন, দেশের মানুষ এইভাবে নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছে, দেশান্তরিত হয়েছে, মৃত্যুমুখে পতিত হয়েছে। এই ধরনের কালপিট এবং দানব পুলিশ যারা এই শিশুদের উপরে নির্যাতনের সাথে যুক্ত ছিল, আমি মনে করি রাষ্ট্রকেই তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। পরিবেশ উপদেষ্টা বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরে আসতে হবে। নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে, তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমি দায়িত্বে যাব, গাড়ি পাবো, মিন্টু রোডে বাসা পাবো, একটা করে প্লট পাবো, বালু পাথরের ব্যবসা পাবো, কোরবানির হাটের ব্যবসা পাবো, জলাশয় পাবো, এই সমস্ত নিয়ে কেউ কোনোদিন জনপ্রিয় নেতা হবে না। জেনে না জেনে কোনো পোস্ট দেওয়া যাবে না, জেনে তারপরে পোস্ট দিতে হবে, কারণ এটা ম্যাটার করে। তো অনেক মানুষ এটা শোনে। তো হ্যাঁ, ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে মারধরের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে নগরকান্দা থানার ওসিকে। ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার যুগ্ম সদস্য সচিব বৈশাখীর উপর হামলা চালায় স্থানীয় সেকেন্ড কাজী ও তার ছেলে সাগর সহ কয়েকজন। প্রতিবাদে রাতেই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে পুলিশ ও সেনাবাহিনী জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
এ ঘটনায় দায়ের করা আলাদা 3টি মামলায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। এই ঘটনায় নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলীকে ফরিদপুর পুলিশ লাইন্স থেকে সংযুক্ত করা হয়েছে। সব সদস্যকে সঙ্গে নিয়ে পোশাক শিল্পের আগামী চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি দিলেন বিজিএমইএ নির্বাচনে জয়ী প্যানেল ফোরামের লিডার মাহমুদ হাসান খান বাবু। আর তাৎক্ষণিক প্রক্রিয়ায় জয়ী প্রার্থীরা জানান, নতুন বাজার খুঁজে রফতানি আয় বাড়ানোর কৌশল নিয়ে কাজ করতে চান তারা, যেন বেতন বোনাস নিয়ে সমস্যায় পড়তে না হয় শ্রমিকদের। জয়ের পথে একটু একটু করে এগিয়ে যেতেই এমন উল্লাস আর স্লোগানে মাতেন দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচনী জয়ী প্যানেল ফোরামের প্রার্থী, সমর্থক, ভোটাররা। শনিবার সকালে শুরু হয় এবারের ভোট যুদ্ধে জয় পেয়েছেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। ভোট গণনা শেষে 35 পদের মধ্যে ফোরামের দখলে আসে 31টি। জয়ী সদস্যরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান কিভাবে বাড়ানো হবে রপ্তানি বাজার আর শ্রমিকদের দেয়া হবে সুরক্ষা, সেই পরিকল্পনার কথা। আমরা শুধুমাত্র ইউএস বা ইউরোপের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, বাট এই দুইটার বাইরে যে কত মার্কেট অ্যাভেলেবল, ইনক্লুডিং সাউথ আমেরিকা বলেন, কোরিয়া বলেন, লট অফ মার্কেটস টু বি এক্সপ্লোরড। ইমিডিয়েট প্ল্যান হচ্ছে আমাদের সামনে যে ঈদ আছে, এই ঈদে আমাদের বেতন, বোনাস এবং ইত্যাদি বড় একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। আমি মনে করি অতীতে যেভাবে আমরা এই জিনিসটাকে সফলভাবে এটা সমাপ্তি টেনেছিলাম, এবছর ঈদের সময় তাই হবে। এ সময় ফোরামের প্যানেল লিডার দিলেন সম্মিলিতভাবে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। এই মুহূর্তের প্রায়োরিটি হলো গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা। আমরা মালিকের কল্যাণ নিয়ে কাজ করব, শ্রমিকের কল্যাণ নিয়ে কাজ করব, এবং সামনে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যু আছে, এখানে ট্যারিফ ইস্যু আছে, এটা নিয়ে কাজ করব। আমরা এসএমই নিয়ে কাজ করব। পোশাক শিল্প হচ্ছে লাইফ লাইন অফ দ্য ইকোনমি, সুতরাং এখানে আমরা যদি একসাথে কাজ করি আমরা ভালো করব, দেশের ইকোনমি ভালো হবে। এবার বিজিএমইএ নির্বাচনে ঢাকা চট্টগ্রাম মিলে মোট ভোটার ছিলেন 1864 জন। এর মধ্যে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন 1631 জন। একসাথে কাজ করতে চাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেটে নতুন চমক নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, খেলাপি ঋণ আদায়ে পাচার হওয়া অর্থ ফেরত ও করের আওতা বাড়ানোর উদ্যোগের অভাবে এমন অবস্থা তৈরি হয়েছে। শনিবার দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে দেবপ্রিয় বলেন, দুর্নীতিবাজদের জব্দ করা সম্পদ বাজেটে যুক্ত করা গেলে তার নতুন চমক হতে পারে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারকে করমুক্ত সুবিধা দেয়া এবং বিগত সরকারের আমলের অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গতানুগতিক বাজেটের চরিত্র কি এটা আমরা জানি। একটা যেমন পরোক্ষ করের উপর নির্ভরশীলতা, তো কর বাড়াতে হবে, সবাই একমত হবে, কিন্তু পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর কিভাবে বাড়াবো, এইটার তো আপনার একটা দিক নির্দেশনা লাগবে। আমার খুবই আশা ছিল এবার বাজেটে একটা নতুন উৎস হবে, অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। এখন পর্যন্ত সেটার লক্ষণ এখনো দেখি নাই। ঈদুল আজহাকে সামনে রেখে খাতুনগঞ্জে পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার গরম মশলার দামও কম। এলাচ, দারুচিনি, লবঙ্গ সহ বেশিরভাগ মশলার দর গত বছরের চেয়ে 150 টাকা পর্যন্ত কম বলে দাবি ব্যবসায়ীদের। তবে আমদানিকারকরা বলছেন, চোরাই পথে ভারত থেকে মশলা আসায় লোকসানের মুখে পড়েছেন তারা। ফেরদৌস দীপের রিপোর্ট। সপ্তাহখানেক পরেই কোরবানির ঈদ, তাই দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়া এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা সহ নানা মশলা জাতীয় পণ্যগুলো গোডাউন থেকে ট্রাকে ট্রাকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কোরবানি ঈদ উপলক্ষে এবার দেশে পর্যাপ্ত মশলার আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ঈদের বাড়তি চাহিদা বিবেচনা করে 3 মাস আগেই রফতানিকারক দেশগুলো থেকে মশলা আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। এবছর এলাচ ছাড়া অধিকাংশ গরম মশলার দাম বিগত বছরের তুলনায় কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত কম বলে জানান আমদানিকারকরা। যথেষ্ট আমদানি হয়েছে। ইন্ডিয়ার থেকে মাল যখন বেশি হবে তখন 3000 টাকায়ও আসে যেতে পারে।
আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা বলছেন দেশের গরম মশলার চাহিদার প্রায় 90% আমদানি করতে হয়, আর আন্তর্জাতিক বাজারের বুকিং রেটের উপর নির্ভর করে দেশের গরম মশলার বাজার দাম ওঠানামা করে। পর্যাপ্ত মজুদ থাকলেও বিগত বছরের তুলনায় বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। এখানে ইন্ডিয়ার থেকে কিছু মাল আসতেছে, সোরাপথে কিছু মাল আসতেছে, সেজন্য এখানে বেচাকেনা খুব খারাপ। এদিকে কাঁচা পণ্যের মধ্যে চাহিদার চেয়েও বেশি সরবরাহ দেশীয় পেঁয়াজের, ফলে দামও স্থিতিশীল। প্রতিটা ঘরে ঘরে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে, এখনো বাজারটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আছে। আদা রসুন একটু বাড়ছে, বাজার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় 10-15 টাকা বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানান দেশে প্রতি বছর প্রায় 900 কোটি টাকা মশলা আমদানি করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে রাজধানীর পশুর হাট। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা কোরবানির পশু নিয়ে এলেও বৃষ্টির কারণে শুরু হয়নি বেচাকেনা। ঈদের 4-5 দিন আগে হাট জমবে বলে আশা বিক্রেতাদের, তবে এবার পশুর দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। প্রতি বছর কোরবানির পশুর হাটের চিত্রই জানান দেয় ঈদুল আজহার আগমনী বার্তা। অন্যবার ঈদের প্রায় 15 দিন আগেই হাটের প্রস্তুতি সম্পন্ন হলেও এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের দরপত্রের কার্যক্রমে দেরি হওয়ার পাশাপাশি বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেছে হাট প্রস্তুতের কাজ। রাজধানীর গাবতলী পশুর হাটে বাঁশ ত্রিপল দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করা হলেও এখনও পশু তোলা শুরু হয়নি। তবে উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছে কোরবানির পশু। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বেচাকেনা না থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা। বৃষ্টির কারণে খরিদ্দার আসেনি, আসতেছে টুকটাক করে। আসার পর তিনি খুবই বৃষ্টি, মানে পাও গা মাওয়া গেছে, খুব কষ্ট করতেছি। বড় বড় গরু লিয়াইছি, বৃষ্টি সারা আমদানি হবে, লোক আমদানি হবে, বিক্রি ভালোই হবে, এটা আশা করছি আমরা। কোরবানির হাটে এবার 1,20,000 টাকা দামের গরু থেকে 2.5 লাখ টাকার গরুর সংখ্যাই বেশি। তবে এখনও দিয়াবাড়ি হাটে ওঠা সবচেয়ে বড় গরুর দাম 9 লাখ টাকা। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে বাড়তি এবার পশুর দামও। 4 বছর যাবত আমি নিজে লালন পালন করছি। হাটের ভিতর আশা করি সবচেয়ে বড় গরু এটার আমি দাম চাচ্ছি 9 লক্ষ টাকা। মিডিয়াম গরু 1,20,000 টাকার এর মধ্যে, আর তারপরে মাঝারি গরু 2-2.5 লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে। দামটা খুব বেশি চাচ্ছে আর কি, যেভাবে দাম চাচ্ছে আমার কাছে মনে হয় দাম যা তার দ্বিগুণের চেয়ে বেশি চাচ্ছে আর কি। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট হাট বসেছে 19টি। প্রতিটি পশুর হাসিল ধার্য করা হয়েছে পশুর দামের শতকরা 5 টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে জমে উঠছে কোরবানির হাট। মরুভূমির জাহাজ খ্যাত উট উঠেছে চট্টগ্রামের মইজ্জাটেক ঘাটে। পর্যাপ্ত গরু থাকলেও এখনও শুরু হয়নি কাঙ্ক্ষিত বেচাকেনা। আপাতত দরদাম যাচাই করলেও সময়ের সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। তবে এবার গরুর দাম বেশি বলছেন ক্রেতারা। সপ্তাহখানেক বাদেই পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশু কেনাবেচা করতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। প্রতিবারের মতো এবারও বড় গরুর চাহিদা কম। 80,000 থেকে 1 লাখ টাকার গরু বেশি বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি দাবি ক্রেতাদের। যে গরুর দাম 50 আসলে গরু 70 আছে গা, 65 কইও আমরা পাই না। সারাদিন ঘুরার পরে একটা গরু আমরা নিছি 1,11,000 টাকা দিয়া, গরুর দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত গরু আসলেও দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। তবে ঈদের 2-3 দিন আগে বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের। বেচাকেনা কম আর ক্রেতারা বসে রয়েছে, পরে এরা মানে সস্তা কেনার চেষ্টা করতেছে। 5টা গরু নিয়েছিলাম, আমি বেচছি, লাভ হইছে না। বাজারে যে অবস্থা, গরু বাইরে গেছে কিন্তু কাস্টমার নাই। চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জাটেক পশুর হাটে উঠেছে মরুভূমির জাহাজ খ্যাত 3টি উট। শৌখিন ক্রেতাদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো উট আনা হয়েছে এ বাজারে। 12 ফুট উচ্চতার এক একটি উটের দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকা। এদিকে হাট থেকে গরু কেনার পাশাপাশি ভোগান্তি এড়াতে খামারেও ভিড় করছেন অনেকে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আশুলিয়ায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, অন্যদিকে সড়কে খানাখন্দ। তার সঙ্গে যোগ হয়েছে পশুবাহী ট্রাক ও ঘরমুখী মানুষের বাড়তি চাপ। এতে ঈদুল আজহায় প্রায় 20 কিলোমিটার সড়কে যানজটের আশঙ্কা যাত্রী ও চালকদের। তবে যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। মনির হোসেনের ছবি ও মোজাফর হোসেন জয়ের তথ্য নিয়ে রিপোর্ট।
বিমানবন্দর থেকে শুরু হওয়া ডিইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের এই চিত্র নবীনগর চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের। এমনিতেই প্রতিনিয়ত যানজট বিড়ম্বনায় থাকা সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দ। এতে যাত্রীরা যানজট আতঙ্কে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায়। বেহাল অবস্থা, এতে জনগণ বাড়িতে ঠিকমতো যেতে পারবে না। রাস্তার যে খানাখন্দ, এতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতেছে। সবসময় জ্যাম পোহাতে হয়, গত ঈদেও অনেক জ্যাম পোহাতে হয়েছে, এবারও আরো বেশি হয়তো বা হবে। রাস্তায় ভাঙা, এর কারণে প্রচুর পরিমাণ জ্যাম হবে। গর্ত ভরা, খান খনন, তার মধ্যে মোটরসাইকেল চালাতে আমাদের সমস্যা হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুম শুরু হওয়ায় আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত সড়কটিতে খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহনগুলোকে। তার সঙ্গে যোগ হয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিং আর ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মের কারণে বাড়তি ভোগান্তি হতে পারে এই সড়কে। যানজট লাগিয়ে আছে, উল্টা পাল্টা গাড়ি ঢুকায়, ভাঙ্গা টাঙ্গা আছে, যেখানে ডাইভারশন দেওয়া আছে ওগুলো নিয়ে জাম পড়তেছে। সেতুর কাছে ওখানেও জাম লাগে, ওটাও হয়নি কাজ ক্লিয়ার। ছুটি কাটাবে মানুষ, তাকে এখানে রিড করতে হবে যদি এই রাস্তাকে ব্যবহার করে কোনো পরিবহনকারী। দিন শেষ হয়ে যায় এখানে, খাবো কি, যাবো কি, কিভাবে কি করবো? অটো রিক্সা যদি উল্টে সেটা আসে তাহলে এই যানজটগুলো হবে না। আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে ট্রাকগুলো ঢুকবে, সেটা আমাদের জন্য সম্ভাবনা বেশি। আমাদের যানজটের জন্য ট্রাকে যাত্রী উঠায়, তখন আমাদের গাড়ি পরিবহন সেক্টরটা আপনার প্রবলেম হয়ে দাঁড়ায়। আসন্ন ঈদে সড়কে প্রতিবন্ধকতার শঙ্কার কথা স্বীকার করে সংকট নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জানাই হাইওয়ে পুলিশ। সর্বোচ্চ হলো চেষ্টা আছে মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। রাস্তায় যদি কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে সেটাকে মাথায় নিয়ে আমরা কাজ করতেছি। উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন প্রতিদিন এই দুটি সড়কে চলাচল করলেও ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। সময় সংবাদ, সাভার। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া বিএনপি। কোরিয়ার বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক ইমজামান সজল, যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির সহ অন্যান্য আহ্বায়ক কমিটির নেতারা। এ সময় জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করে দলের নেতারা বলেন, জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতালিতে ব্যতিক্রমী এক নৈশভোজের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত 34টি দেশের কয়েক হাজার অভিবাসী নৈশভোজে অংশ নেন। ইতালির ভেনিসের পিয়াভে পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভেনিসিতে মাকসুদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, খাদ্য এবং সংস্কৃতি বিনিময়ের জন্য শুক্রবার ইতালির ভেনিসে একটি পার্কে নৈশভোজের আয়োজন করা হয়। খোলা আকাশের নিচে ব্যতিক্রমী আয়োজনে দেশটিতে বসবাসরত বিশ্বের 34টি দেশের কয়েক হাজার অভিবাসী অংশ নেন। এতে নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী খাবার রান্না করে আনেন তারা। প্রতিবেশীদের মধ্যে ভাগাভাগি করে সেই খাবার খান। এতে করে প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতা গড়ে তোলার পাশাপাশি সুসম্পর্ক গড়ে তোলা এই আয়োজনের অন্যতম লক্ষ্য। এই এলাকায় এখন সীমাবদ্ধ থাকে না, এখন যে যার মতো গ্রুপের পিকনিকের খাবার নিয়ে আসে এবং একে অপরের সাথে এটা শেয়ারিং করে। মানুষের সাথে যে কালচার বিনিময়, খাদ্য বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ একটা আচরণের সাথে আমরা কাছাকাছি যেতে পারতেছি। আয়োজকরা বলছেন, এমন আয়োজন সম্পর্ক তৈরির পাশাপাশি কমাবে বৈষম্য। সময় সংবাদ, ইটালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কয়েকটি অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ আটকাতে পারবে না। ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, হুঁশিয়ারি বিএনপির। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন। কাতারেও গোপনে করিডোর নিয়ে আলোচনা করেছে সরকার, অভিযোগ আমির খসরুর। বিদেশি স্বার্থ রক্ষার চেষ্টা কিনা প্রশ্ন। দেশকে অস্থিতিশীল না করার আহ্বান। এবং জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল রোববার। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।